বর্তমান সময়ে শিক্ষার এক সংকটময় মুহূর্তে এসে আমরা দাঁড়িয়ে। এই সংকটময় শিক্ষার অব্যবস্থার বিরুদ্ধে আলোর দিশা দেখালো মা সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি। বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে এক প্রশ্নসূচক চিহ্নের সামনে দাঁড়িয়ে। এই অস্থিরময় সময়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দিয়ে শিক্ষা ব্যবস্থার গুরুকুল অর্থাৎ শিক্ষকদের সম্মাননা জানানোর নবধারার সূচনা হলো আজ। নন্দীগ্রাম, চণ্ডীপুর তথা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিদ্যালয় দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা করার পরে বর্তমান সময়ে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেছেন। তবে এই সমাজ ভুলে যায়নি তাদের সৃষ্টির অমর গাথা কাহিনী। ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য শঙ্কত কুমার গিরি, চন্দন কুমার বেরা, রাখাল রাজ মান্না, গৌরহরি গিরি, নিশিকান্ত দাস, মীরা ধারা, পূর্ণেন্দু শেখর মাইতি, বাদল কুমার ভূঁইয়া, বিমল কুমার খাটুয়া, ঋষিকান্ত জানা, সুশীল জানা, জয়দেব ভূঁইয়া, মনোরঞ্জন প্রামাণিক, শেখ কাজাহার, জনাব আব্দুল রৌফ, মনোজ কুমার গিরি প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষিকা মীরা খাড়া বলেন, বর্তমান সমাজ ব্যবস্থার উন্নতিকরণে শিক্ষক এবং ছাত্রদের একত্রে এগিয়ে আসতে হবে। সোসাইটির অন্যতম কর্মকর্তা স্বদেশ রঞ্জন সনবিঘ্ন বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু শিক্ষক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা নয়, সমাজের বুক থেকে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এছাড়াও নানা রকম সামাজিক কাজের সঙ্গে নিয়মিত দিবাকরপুর মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি ওতপ্রোতভাবে জড়িত। বহুদিন পরে শিক্ষক এবং ছাত্রদের একত্রীকরণ এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছিল মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান মঞ্চে। তারা বিজেপির আমাদের স্বপনবাবু অর্থাৎ চেয়ারম্যান, তিনি কিন্তু তৃণমূলের আমাদের প্রতীকে জিতেছিলেন। তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন, যেটা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করতে চেয়েছেন, আমরা কিন্তু বলিনি। তাকে সম্মানের নজরে দিয়েছি, কারণ তিনি অনেক বয়স্ক মানুষ, সম্মান দিয়েছি। কিন্তু আজকের ডেটে পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন, সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল কাউন্সিলরবৃন্দ। এবং আরেকটা কথা বলি, আমাদের নির্মল সিট 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একজন শিক্ষক মানুষ, তিনি পেশায় শিক্ষকতা করেন, তিনি রাজনীতি করতে এসে কাউন্সিলর। একটা শিক্ষা দিবেন কি? শিক্ষার আঙিনায় তিনি কি চুরি শিখাবেন? একটা কাউন্সিলর, তিনি এখানে যে কোনো একটা বিদ্যালয়ের তিনি শিক্ষক। আমরা তার প্রতিবাদ চাইছি এবং আমাদের যে চুরি হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তদন্ত করে পূর্ণ বিহিত ব্যবস্থা গ্রহণ করে আইনগতভাবে তাদের প্রত্যেকের সাজা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সর্বক্ষেত্রে আপনাদের মাধ্যম দিয়ে। চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ করে গেলেন যে তিনি 7 জনে ঢুকেছিলেন, তিনি টাইমে ঢুকেছিলেন, আপনারা টাইমে পৌঁছাতে পারেননি বলে আজকে দেখুন সিসিটিভি ফুটেজ তো তার প্রমাণ। তিনি কি বলবেন? তিনি তো সারাক্ষণ মিথ্যা কথা বলে যান। সার্বিক সকল মানুষকে তিনি মিথ্যা প্রমাণিত করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলছেন। আপনি রিপোর্ট, পুলিশের কাছে রিপোর্ট নিন। এই তো দেখুন সরকারিভাবে, আমি তো হাতে নিয়ে রিপোর্ট ঘুরছি, দেখুন এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট, এক্সিকিউটিভ অফিসার দিয়েছেন। দেখুন কটায় টাইমটা দেখুন, আপনারা এতে দেখান, একদম কোথাও আর যেতে হবে না। টাইমটা কোথায়? 11 AM। হ্যাঁ, এই যে 4:40 2012-তে দেখুন, প্রত্যেকে দেখান। তিনি কি বলবেন? ওই মিথ্যা কথা বলছেন, তার প্রমাণ একদম সরকারি কাগজ। এটা তো আমাদের কাগজ নয়, এটা হচ্ছে আমাদের কাগজ, এটা হচ্ছে সরকারি কাগজ। আইন পুরোপুরি লঙ্ঘন করেছেন। দাদা, আরেকটা অভিযোগ উঠে এসে তৃণমূলের যিনি কাউন্সিলর ছিলেন দেদুল্লাহ, তিনি নাকি কংগ্রেসের কাউন্সিলরের উপর হাত তুলেছেন। পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটলো কেন? না, এটা যারা বলেছেন স্বাভাবিকভাবে আমরা এই ফ্লোর টেস্টের জন্য প্রত্যেকের মনে একটা উদ্দীপনা রয়েছে। স্বাভাবিকভাবে বেশ কিছুদিন ধরে দেখা গেছে, আমার কাছে কাগজটা নিয়ে আমি আপনাকে দিতে পারি, যে মানে ব্যক্তিগতভাবে বলি, দেবদুল্লভ বাবু, আমি অর্থাৎ আমি জয়ন্ত সাউ 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দেবদুল্লভ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখানে 1 নম্বর কাউন্সিলর আছেন আমাদের সমাধি রয়েছেন ভাইস চেয়ারম্যান, আমাদের খুকু বিসাই আছে, অশোক রানা আছে 7 নম্বরের কাউন্সিলর। আমরা নাকি অভিযোগ করেছেন বিজেপির কাউন্সিলররা তার বাড়িতে গিয়ে আমরা হামলা করেছি, হেনস্থা করেছি। হাইকোর্ট পর্যন্ত কথাটা গেছে, পুরোপুরি অন্যায়ভাবে। আমরা কোথাও যাইনি,
আপনারা কোথাও প্রমাণ দেখাতে পারবেন যে ওদের বাড়ি গেছি, কোথাও গেছি? কোনো রকম কোথাও যায়নি। সেক্ষেত্রে বচসার মধ্য দিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে, তো অন্য কোনো প্রশ্ন নেই। আমরা প্রত্যেকেই কিন্তু মানুষের সাথে সহানুভূতিশীল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিখিয়েছেন, মানুষ সরকার, মানুষের সাথে থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য। সেই অঙ্গীকারবদ্ধই আমরা সকলে কিন্তু কাউন্সিলর একসাথে আছি। শুধু আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি, যে অন্যায় যেটা হয়েছে তার পূর্ণ তদন্তপূর্বক তাদের শাস্তি ঘোষণা হবে। আজকের এইটা কি লেখা হলো বা কবে ভোট রেজুলেশন হবে? আজকের অনাস্থা ভোট ছিল, আজকে সেই জায়গা থেকে আজকে অনাস্থা ভোটে। দেখুন, আমরা এগুলো পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ আমরা আছি সকলে। গত বেশ কিছুদিন ধরে পৌরসভার এই অনাস্থা এবং ফ্লোর টেস্ট নিয়ে বিভিন্ন সময় আমরা অনাস্থা জমা দিয়েছি। চেয়ারম্যান সাহেব তিনি মহামান্য হাইকোর্টের কাছে গেছেন, হাইকোর্ট থেকে মহামান্য আদালত বিভিন্ন সময় আমাদের সম্মানীয় বিচারপতিগণ বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আমরা কাউন্সিলরবৃন্দ যারা অনাস্থার পক্ষে, আমরা কিন্তু তাদের কথা মেনে, হাইকোর্টের সমস্ত তথ্য মেনে আমরা কিন্তু পরপর জমা দিয়েছি কাগজপত্র। তো সেক্ষেত্রে আমাদের 20 তারিখ অর্থাৎ আজকে শনিবার সকাল 11টার সময় আমাদের ফ্লোর টেস্টের সময় দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আমরা ঠিক 10:30টার সময় আমরা কাউন্সিলরবৃন্দ যারা আমরা অভিযোগ জানিয়েছিলাম ফ্লোর টেস্টের জন্য যারা আবেদন করেছিলাম, তারা সহ আর অন্যান্য কয়েকজন কাউন্সিলর আমরা কিন্তু সকাল 10:30টায় আমরা সঠিক সময়ে আমরা কিন্তু পৌরসভার মধ্যে আছি, এগুলো পৌরসভাতে। তো এসে আমরা দেখি প্রচুর পুলিশ প্রশাসন, প্রচুর একদম বিভৎসভাবে একদম অ্যারেঞ্জমেন্ট, পুলিশ একদম ঘেরা একদম। তো আমাদের পৌরসভার কর্মচারী বন্ধুরাও প্রত্যেকেই ছিলেন একদম ভর্তি। তো হঠাৎ করে ভেতরে ঢুকে দেখি বিভিন্ন জায়গাতে অফিসে ফাইল টাইল ছোঁড়াছুঁড়ি হয়ে পড়ে আছে। তো আমি বিভিন্ন জনকে প্রশ্ন করি, কী হলো, কী ব্যাপারে এইসব ফাইল টাইল কেন? কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে না পারে। আমরা যখন দেখি একটা ঘরের মধ্যে আমাদের বিজেপির কয়েকজন কাউন্সিলর এবং আমাদের পৌরপ্রধান, আমাদের লজ্জা লাগছে বলতে যে পৌরপ্রধান আমরা তাকে সম্মান করে এসেছি, যে কারণেই হোক না কেন আমরা ফ্লোর টেস্টে গেছি, তিনি ভোর 4টের সময় তিনি কিন্তু তালা ভেঙে, সবচেয়ে বড় পৌরসভা আমাদের পৌর নাগরিকদের প্রত্যেকের জানা উচিত এগরা পৌরসভার, যে তালা ভেঙে, পৌরসভার তালা ভেঙে ভোর 4টের সময় তিনি প্রবেশ করেছেন পৌরসভাতে। তারপরে তো ফাইল কতগুলো নেই সে তো আমরা বলতে পারবো না। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রচুর ফাইল টাইল নেই। তো আমরা তখনই সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি প্রিজাইড করবেন তাকে জানালাম, আমাদের এসডিপিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, তাদের জানালাম। জানানোর সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এসডিও সাহেবকে আমাদের জানানোর দরকার ছিল, এবং আমাদের ঊর্ধ্বতন আমাদের রাজনৈতিক কর্মকর্তা যারা ছিলেন জেলা থেকে রাজ্য পর্যন্ত আমরা প্রত্যেককেই জানিয়েছি। জানানোর পরে তারা আমাদের নির্দেশ দিলেন যে আপনারা একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে যা সরকারিভাবে যে নির্দেশিকা দেবে সেইটা আপনারা মানবেন, কারণ মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে কিন্তু 20 তারিখ আজকে ফ্লোর টেস্ট হচ্ছে। তো আমরা মহামান্য হাইকোর্টকে সম্মান দিয়ে আমরা সকল কাউন্সিলরবৃন্দ বসেছিলাম একটি জায়গাতে। তখন এসডিও সাহেব এবং ইও সাহেব তারা আমাদের যে ক্যামেরা আছে, পুরো আমরা পৌরসভাটা ক্যামেরাবন্দি রয়েছে, ক্যামেরাতে তারা চেক করলেন। 4টা কিছু মিনিটে আপনারা দেখলে বুঝতে পারবেন, 4টা কিছু মিনিটে ওরা প্রবেশ করলেন, এবং প্রবেশ করেছেন চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলর এবং অন্যান্য বেশ কিছুজন। আমাদের কথা হচ্ছে এখানে কি তাহলে পৌরসভা, আমরা পৌর নাগরিক যারা রয়েছি এগরা পৌরসভায় তারা পরিষেবা এবং নিতে আসি, এবং আমরা কাউন্সিলরবৃন্দ আমরা কিন্তু সকলকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর, যে কোনো কারণে হোক না কেন ফ্লোর টেস্ট এসছে। তা রাতের অন্ধকারে কী জন্য এই ফাইল চুরি করা থেকে আরম্ভ করে বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন গাড়ি নিয়ে ঢোকা, সামনে গাড়ি ছিল, পৌরসভার ভেতর গাড়ি ঢুকেনি কিন্তু তালা ভেঙে ঢুকেছে। আমি আইসিকে জানিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এটা নিয়ে দাদা অভিযোগ হচ্ছে কি তালা? এই দেখুন, আমরা এই যে অভিযোগ করেছি, মহকুমা শাসক, নির্বাহী আধিকারিক আমাদের পৌরসভার এবং থানার আইসিকে তিনি ফরওয়ার্ডও করে দিয়েছেন, আমরা কাউন্সিলরবৃন্দ করেছি। তালা ভেঙে, যে লেখাই আছে তালা ভেঙে ঢুকেছেন, এবং 10টা 30 মিনিট আমরা প্রবেশ করেছি, 4টের সময় তারা এই পৌরসভার মধ্যে ঢুকেছিলেন। আমাদের পূর্ণ কথা হচ্ছে, আমরা এই রিপোর্টও একটা গেছে, হ্যাঁ, আমাদের পৌর নগরোন্নয়ন দপ্তরের রিপোর্ট গেছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছে, সাব ডিভিশনাল অফিসার, ডিএম থেকে আরম্ভ করে সবার কাছে গেছে। আমরা চাই পূর্ণ তদন্তের মধ্য দিয়ে এগরা পৌরসভা একটা সুনির্দিষ্টভাবে একটা স্বচ্ছ পৌরসভা, পৌর বোর্ড আসুক, এবং আমরা কাউন্সিলরবৃন্দ চাইছি
আগামী দিনে সুন্দরভাবে যাতে আমরা নাগরিকদের পরিষেবা দিতে পারি, আগামী দিনে সমস্ত পরিষেবার ক্ষেত্রে যেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নীতি আদর্শ, সেই আদর্শকে নিয়ে এগরা পৌরসভায় আমরা সকলে যাতে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকেই বদ্ধপরিকর। আপনি ভোট নিয়ে কি আপনার নির্দল প্রার্থী একদম না, আমি কোনো মন্তব্য করবো না এই বিষয়টা। এই বিষয়টা আপনি আজকে না, নিজে তো আজকে আজকে উপস্থিত ছিলেন। ভোটটা কেন হচ্ছে কি আজকে? না, ভোটটা তো হলো না। কেন হলো না? ভোট হলো না বলতে যেটা শুনলাম, যারা হয়েছে, যেটা চেয়ারম্যান সাহেব যেহেতু আজকে ডেকেছিলেন 11টার সময় মিটিং, 4টার সময় হয়েছে, সেই জন্য তার অফিসিয়ালি দেবে ভোটটা এটাই কোনো নিয়মের মধ্যে পড়ে যেটা সেটা আমি বলতে পারবো না স্যার, অফিসের ব্যাপার বা নিশ্চিত ইও সাহেব ডিএম সাহেব অর্ডার দিয়েছেন, নিশ্চিত নিয়মের মধ্যে পড়ছে হয়তো। আজকে একটা জিনিস শোনা গেল, ওইখানে একজন তৃণমূলের কাউন্সিলর একজন না, আমি ছিলাম না মারতে সেখানে। পর্যন্ত আমি সেখানে ছিলাম না। এই অভিযোগটা না, আমি কথা বলছি, আমি তো, আপনি তো ভিডিও ক্লিপ দেখতে পাবেন, আমি নিজে ছিলাম না। এরকম কোনো ঘটনা শুনেছেন? না, আমি ছিলাম না, তো আমি ছিলাম না, আমি জানবো কি করে, বুঝবো কি করে? আবার কবে ভোট হবে এমন না, আমি সেটা কিছুই বলতে পারবো না। না, আবার কবে ডাক হবে বা কিছু সেটা আমি বলবো কি করে? আমাদের কাছে যে নোটিশ এলে এটা চেয়ারম্যান ডাকবেন কি আবার ভাইস চেয়ারম্যান ডাকবেন কি ডাকবেন আমি নিজেও জানি না। আজকে কারা ডেকেছিলেন? আজকে তো চেয়ারম্যান সাহেব ডেকেছিলেন, তাতে ভোট হলো না? না হলো। আপনি নিজে সই উপস্থিত ছিলেন আজকে? উপস্থিত ছিলাম তো, হলো না, তো এই তো ব্যাপার দেখলাম। আপনি কটার সময় এসেছেন? আমি 10:30টার সময় গেছি। কারণে এই তো ব্যাপার শুনলাম যে ডিএম সাহেব অর্ডার দিয়েছেন, হ্যাঁ ডিএম সাহেব অর্ডার দিয়েছেন, ইউ সাহেব বললেন যে ভোটটা স্থগিত থাকবে। নাম আর আপনার নাম? আমরা রামচন্দ্র পণ্ডা, কত 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, নির্দল ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আপনারা সম্বর্ধনা দিলেন, আপনাদের যে গুরু দক্ষিণা সামান্য হলেও কি ফেরত দিতে পারছেন? কি মনে করবেন? অবসরপ্রাপ্ত শিক্ষক মশাইদেরকে আমরা আমাদের এই 11তম বর্ষে সার্বজনীন নীল সরস্বতী পূজা ও ওয়েলফেয়ার সোসাইটির কমিটির পক্ষ থেকে ভাই ভাই সঙ্গের ব্যবস্থাপনায় আজকের যে অনুষ্ঠান চলছে, আমরা সমাজের বুকে দেখাতে চাইছি যে সমস্ত মাস্টারমশাইরা শিক্ষকতা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করিয়েছেন বা এত বড় করিয়েছেন, তারা যেন সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে তারাও আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদেরকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, আজকে তারই জন্য আজকে এই অনুষ্ঠান। আপনার নাম এবং সংস্থার পদে আছে? আমার নাম শ্যামল কুমার গিরি, বাড়ি দিবাকরপুর। আমি এই ওয়েলফেয়ার সোসাইটি মানে নীল সরস্বতী পুজো কমিটির হিসাব রক্ষকের দায়িত্বে রয়েছে। এইগুলা পৌরসভার যে সংস্থাপন রাখা হয়েছে সেই জায়গায় কার্যক্রম করতে গেল অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তৃণমূল তরফ থেকে অভিযোগ হলো গেট ভেঙে ঢোকা হয়েছে। আর যিনি চেয়ারম্যান তিনি অভিযোগ করলেন তৃণমূল টাইমে আসেনি বলে ভোট আটকে চেষ্টা করে, যা হবে পরবর্তীতে আইনি শক্তির ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় চেয়ারম্যান 11টার সময় মিটিং আহ্বান করেছিলেন, তার বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছিল তার বিরুদ্ধে তিনি 11টায় অনাস্থার মিটিং আয়োজন তিনি করেছিলেন, সবার আয়োজন তিনি করেছিলেন। রাতের অন্ধকারে গেট ভেঙে চেয়ারম্যান সহ বিজেপির যারা কাউন্সিলররা তারা ভেতরে ঢুকে গেছেন একদম সম্পূর্ণ বেআইনি ভাবে। রাতে গেট বন্ধ থাকে, অফিসের সমস্ত কিছু বন্ধ থাকে, আর তার বিরুদ্ধে অনাস্থা। রাতের অন্ধকারে তিনি ঢুকে সেখানকার সমস্ত কাগজপত্রকে হাতিয়ে যাতে তার বিরুদ্ধে নেক্সট যে বোর্ড হবে আইনানুগ যাতে ব্যবস্থা না নিতে পারে তার ব্যবস্থা তিনি করাচ্ছিলেন, এবং তার ভিডিও সহ ক্লিপ আপনাদের কাছে অলরেডি পৌঁছে গেছে। সেজন্যই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আমাদের কাউন্সিলররা ছিলেন প্রতিবাদ করেছেন, আর প্রতিবাদ হবে এটাই স্বাভাবিক। আর চেয়ারম্যান তিনিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি দলের নির্দেশকে মানেননি। তিনি তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের কাছে বড় হয়ে বিজেপির সঙ্গে সঙ্গ বেঁধে তৃণমূলকে পর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিলেন। এটা নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন। তো একজন মিথ্যাবাদী মানুষ, তিনি দলকে বিড়ম্বনায় ফেলে দলের নির্দেশকে অমান্য করে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলরদের সঙ্গে নিয়ে নতুন করে বোর্ড করে তার চেয়ারম্যান হতে চাইছেন, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। দেখা গেল দলীয় নির্দেশকে অমান্য করলেন, চেয়ারম্যান পক্ষ থেকে করলেনই না, অধিকন্তু আজকে বিজেপির কাউন্সিলরদের নিয়ে তিনি তার দল এবারে তার বিরুদ্ধে এখনো কিন্তু দলীয় তৃণমূলের পতাকায় জয়ী। নির্দিষ্ট সময়ে দেখবেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সামনে বিধানসভা ভোট, এগুলো আর কি সমীকরণ বদলাতে যাচ্ছে? নিশ্চিত রূপে
বোর্ডের চেয়ারম্যান সরবেন। আর এগরার যে আমরা এখনো পিছিয়ে আছি, এগরা শহরে দেখবেন ইনি সরে যাওয়ার পরে দল প্রভূত উন্নতি করবে। এরপরে দল কি সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে? রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যা নির্দেশ দেবেন আমি আপনাদের সামনে বলে দেবো। একটা জিনিস আর কিছু হচ্ছে দেখা গেল পার্টি স্ট্রেংথ আমরা উপস্থিত হয়েছিলাম 7 জন। আমার পক্ষে ওদের কেউ যারা অবজেকশন দিয়েছিল তারা কেউ উপস্থিত হয়, তবে আমাদের সঙ্গে ইও বা এফও কেউ পার্টিসিপেট করেননি। ওনারাও ঠিক সময়ে যেনারা উপস্থিত হননি, আমরা 2 ঘন্টা বসে বসে বা বেশি হবে আমরা চলে এলাম। মানে আপনারা যথাসময়ে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমরা ঠিক 10টা 40-এ উপস্থিত ছিলাম। তৃণমূলের পক্ষ থেকে যেটা হয়েছে যে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি আগে থেকে ঢুকে গেছিলেন বলে এমন একটা অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি অনাস্থা ডাকে কেউ 8টায় কেউ 9টায় আসতেই পারে, কোনো কাউন্সিলর তার সময় মতন আসতে পারে, সেটা কোনো, এবং এটা মিউনিসিপ্যালিটি হচ্ছে স্বয়ংশাসিত ব্যাপার। সেখানে চেয়ারম্যান মানে অল ইন অল, সেখানটায় চেয়ারম্যান কখন অফিসের কাজে ঢুকলো না ঢুকলো সেটা কৈফিয়ত নেওয়ার কোনো অফিসারের কোনো উচিত। আপনারা তো চাইলেন ভোটও, কেন বিরোধীরা চাইলো না? কেন ভোট কেন চাইলো না? আমাদের যখন দেখলো 7 জন চলে যাচ্ছে, ভোটে হেরে যাবে, সেই জন্য তারা। শেষ পর্যন্ত কি হলো দাদা? হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কিছু হয়নি। ওরা একটা কমপ্লেন করেছে, ইলেকশন বন্ধ রেখেছে। আমি তার জন্য একটা মিটিং চলাকালীন ভাইরাল হয়েছে, তৃণমূলের একজন কাউন্সিলর হাত পর্যন্ত তুলেছেন অনাস্থা চলাকালীন। এটা কতটা সত্য? আপনি তো নিজে উপস্থিত ছিলেন। কি ঘটনা ঘটলো তার যার মধ্যে হাত তুলতে হলে পুলিশ নিরাপত্তা কোর্টের ওরা টাকা কিছু না, একটা কোর্টে রিট দেওয়া হয়েছিল এই যে পুলিশ প্রোটেকশনের জন্য, সেই রিটে ছিল। সেই রিটটা দেখে, যেহেতু পুলিশ প্রোটেকশন নিতে গেলে ওরা যে বারবার আমাকে টেস্ট করছে, অমুক করছে, ঠিক করছে আমার কাউন্সিলর, তারা একটা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে আদালতে সুপ্রিম কোর্টের করে রিট করেছিল। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল পুলিশকে পিসফুলি এ করতে থেকে করার জন্য। এটাই ওদের রাগ। আমি বিওসিতে ঢুকে দেবদুল্লাহ মাইতি এবং অশোক রানায় 2 জন হাত তুলে। এ বিষয়ে কোনো আপনি আইনি পরামর্শ বা কোনো কিছু নেবেন? নিব। এটা নিয়ে কোনো আদালতের দ্বারস্থ হবেন আপনারা? দেখা যাক কি হয়। কবে আবার ভোট হবে বলে সেরকম কোনো জানি না। আপনার সঙ্গে কারা কারা ছিলেন আজকে? আজকে আমাদের 7 জন কাউন্সিলর ছিল, মানে নির্দল এবং কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন। যদি কংগ্রেসের কেউ আছেন একটু বলবেন। আপনারা তো কাউন্সিলর আজকে সঙ্গে। মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি কেবল একটা সোসাইটি নয়, সামাজিকভাবে দারিদ্রতা, শিক্ষার যে একটা অবনতি হচ্ছে, আমরা যে পলিউশন মানে দূষণমুক্ত একটা সমাজ গড়তে চাই, এবং যেখানে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, আমাদের সমিতির যারা সভ্যরা আছেন সেটা নিয়ে ভীষণ রকমভাবে আমরা একটা সোচ্চার হচ্ছে এই সমাজের বুকে। এবং আমাদের এই সোসাইটিতে সবাই, কি মহিলা কমিটি হোক কি পুরুষ কমিটি হোক, একটা পরিবারের মেলবন্ধনের মধ্যে আমরা থাকি। আমরা 15ই আগস্ট এবং অক্ষয় তৃতীয়ার দিন জলদান, গরিবদের বস্ত্রদান এবং বৃক্ষরোপণের জন্য আমাদের বিশাল একটা কর্মসূচি চলে, যে আমরা আগামী দিনে যাতে লক্ষাধিক বৃক্ষ রোপণ করাতে পারি এবং বৃক্ষ কাটা যাতে রোধ করা যায়, সেই প্রয়াস আমরা করছি। এবং আজকেও আমরা কিছু দুস্থ, গরিব, মেধাবী ছাত্রছাত্রীদের তাদের পুরস্কৃত করলাম, যে তাদের আগামী দিনের ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয়। এবং এই সমাজের আমরা দাহ সংস্কার ব্যবস্থা যে আছে, তা আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের শ্মশানচুল্লি করার একটা পরিকল্পনা আছে। আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলের যিনি মুখ্য পণ্ডিত তরুণ কুমার ভট্টাচার্য এই উদ্যোগ নিয়েছেন এবং উনি আসবেন এবং আজকের রাত্রিবেলা উনি আমাদের এই প্রচারটি করবেন, মঞ্চ থেকে আহ্বান করবেন। এবং আমরা আজ আপ্লুত যে আমাদের অবসরপ্রাপ্ত যারা গুরুরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন এবং যারা জাতির মেরুদণ্ড, যাদের সম্মানের হানি হচ্ছে, সেই নিয়েও আমরা ভীষণ রকমভাবে সোচ্চার হচ্ছি এবং তাদেরকে আমরা যথাযথভাবে সম্মান জ্ঞাপন করছি। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার মান অনেকটা অবক্ষয়ের পথে। সে সময় দাঁড়িয়ে মা নীল সরস্বতী ওয়েলফেয়ার সোসাইটি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দিল। আগামীর যে ধারা তার সূচনা এই ওয়েলফেয়ার সোসাইটির কর্মযোগীদের
আগে আমি হার্দিক অভিনন্দন জানাই। যখন এখন এই সময়টা শিক্ষার ক্ষেত্রে একটা অবক্ষয়ের পথে, যেখানে শিক্ষক শিক্ষিকার সঙ্গে ছাত্রছাত্রীর গুরু শিষ্যের মিলন আর নাই, শিক্ষা ব্যবস্থাটা যখন এখন অবনতির পথে, সেই সময় এই কর্মযোগীরা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত করে এক মিলন মেলায় একসঙ্গে আয়োজিত ব্যবস্থাপনায় এবং তাদের যে অতীতের সুন্দর বক্তব্যগুলো রাখার, যেগুলো কিনা পরবর্তী উত্তরসূরিদের এক নতুন দিগন্তের আশা দিতে পারে, এটা আমার মনে হয়েছে। এই মিলন মেলায় উপস্থিত বর্তমান ছাত্রছাত্রীরা অতীত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তারা যে সমস্ত ভাষণ উপদেশ পাবে, আমার দৃঢ় বিশ্বাস তার থেকে এই অবক্ষয়িত সমাজের ছাত্রছাত্রীদের গুণগত মানবিক গুণের বৃদ্ধি হবে, এই আমি আশা রাখি। এই সংস্থার অধিকাংশ সদস্যবৃন্দ আপনার ছাত্ররা, আপনার যে সাধনা, সেই সাধনা কি সফল হয়েছে? প্রথমেই আমি বলছি, আমার এই এখানে উপস্থিত ছাত্রদের দেখে আমার চোখে জল এসে যাচ্ছে। আমি যখন ডায়াসে থাকতাম, সকলেই আমার ছাত্রছাত্রীরা আমাকে একজন ক্রোধী টিচার হিসাবে মান্যতা দিত। আমি ডায়াসে থাকলে সবাই বলতো বাঘিনী, কিন্তু একটা কথা ঠিক, ডায়াস থেকে নামলে ওরা আমার সন্তান, আমার বন্ধু, আমার এত আত্মিক, সেই বিষয়টা আমার মনে হতো। কিন্তু এখন আজ এসে আমি ভাবছি যে এরা আমার কি গুণের জন্য এমন সম্বর্ধনা জানিয়েছে, আমি তার কতখানি অধিকারী আমি বলতে পারছি না, তবে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। ওরা আমার শিষ্য নয়, ওরাই আমার গুরু। আমার শিক্ষার যদি কিছু মূল্য থাকে, আমি ওদের কাছ থেকে এই যে সমাজ গঠনের নতুন চিন্তা ভাবনায় ওরা এত আগ্রহী হয়েছে, এই জন্য আজকে আমার ওই শিষ্যদেরকে আমার গুরু মানতে আমার কোনো দ্বিধা নেই। ওরা আমার কাছ থেকে কতটুকু শিখেছে জানি না, তবে ঈশ্বরের কামনায় ওরা সত্যি সত্যি সমাজ সংগঠক হয়ে উঠেছে, এটার জন্য আমি ভীষণ গর্ব অনুভব করছি। আপনার নাম? আমার নাম মীরা খাড়া। আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান? হাঁসচড়া এমডি হাই স্কুলের আমি একজন সহকারী শিক্ষিকা ছিলাম, 5 বছর আজ রিটায়ার করেছি।